আমরা প্রায়ই আমাদের চারপাশে এমন মানুষ দেখি যারা অন্যদের তুলনায় কম দক্ষ, অন্যদের তুলনায় কম প্রতিভার অধিকারী, তবুও তারা তাদের চেয়ে বেশি সফল হয়। তাহলে কেন তারা ভাগ্যবান, নাকি ঈশ্বর তাদের প্রতি অনুগ্রহ করেছেন? এর পেছনের কারণ কি হতে পারে? একবার ভেবে দেখুন, এর পেছনের মূল কারণ হল অলসতা। হ্যাঁ, সফল হতে হলে কেবল দক্ষতার প্রয়োজন নেই, কাজটি করার জন্য আবেগ এবং সাহসও প্রয়োজন। যদি আপনার আবেগ এবং সাহসের পরিবর্তে অলসতা থাকে, তাহলে আপনার যত প্রতিভাই থাকুক না কেন, সেই প্রতিভা কোনো কাজে আসে না। ঠিক যেমন উইপোকা গাছকে ফাঁপা করে, বাইরে থেকে গাছটি একই রকম দেখায়, কিন্তু ভেতর থেকে এটি ফাঁপা। একইভাবে অলসতা একজন ব্যক্তিকে ভেতর থেকে ফাঁপা করে, তার উৎসাহ এবং তার স্ফুলিঙ্গকে মেরে ফেলে। বাইরে থেকে যদি ব্যক্তি সুস্থ দেখায়, তবুও ভেতর থেকে অলসতা তার শরীরকে উইপোকার মতো ফাঁপা করে। আজকের গল্পে আপনি অলসতার কিছু প্রধান কারণ শিখবেন, এবং এখানে আপনাকে দূর করার কিছু যোগব্যায়াম প্রতিকার বলা হবে। এই গল্পে হারিয়ে যাওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে গল্প শুরু করা যাক। একবার এক অলস ব্যক্তি বুদ্ধের কাছে এসে বলল, বুদ্ধ, আমি নিজের উপর খুব বিরক্ত, আমি খুব অলস মানুষ, তাই সবাই আমাকে ঠাট্টা করে। তোমার কি এমন কোনো উপায় আছে যার মাধ্যমে... এই কথা শুনে বুদ্ধ গ্রহ জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে জানলে যে তুমি একজন অলস মানুষ? লোকটি উত্তর দিল, হে বুদ্ধ, সবাই আমাকে বলে তুমি একজন খুব অলস মানুষ, তুমি কোনো কাজ ঠিকমতো করতে পারো না, তুমি প্রতিটি কাজ স্থগিত রাখো এবং এলোমেলো কথা বলো। এমনটি আমার পরিবারের সদস্যরাও আমাকে অলস বলে। এই কথা শুনে বুদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি অলসতার কোনো প্রমাণ আছে? তুমি কি প্রমাণ করতে পারো যে তুমি একজন অলস মানুষ? লোকটি উত্তর দিল, হে বুদ্ধ, আমি কখনোই খুব ভোরে ঘুম থেকে উঠি না এবং প্রতিটি কাজ স্থগিত রাখি। আমার মনে হয় এটিই অলস হওয়ার যথেষ্ট প্রমাণ হবে। এই কথা শুনে বুদ্ধ বললেন, অলসতা বোঝার জন্য আমাদের জানতে হবে অলসতা কি এবং এটি কিভাবে একজন ব্যক্তির শরীরে জন্মায়। যদি কোনো ব্যক্তি কোনো কাজে তাদের পূর্ণ প্রচেষ্টা না করে, অথবা যদি তাদের আবেগ বা উৎসাহের অভাব থাকে, তবে কারণ হলো অলসতা। অলসতা হলো আবেগ এবং উৎসাহের বিপরীত। এটি বোঝার জন্য এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অলসতা একজন মানুষের শরীরে দুটি তারার ওপর জন্মায়, শারীরিক তারা এবং মানসিক তারা। এই বলে বুদ্ধ তাকে ব্যাখ্যা করতে শুরু করলেন যে প্রথমেই আসুন আমরা ভৌত নক্ষত্রের ওপর অলসতা বুঝি। এরপর তার ধামের ভিক্ষুদের দিকে ইঙ্গিত করে বুদ্ধ বললেন যে তোমাদের এই ভিক্ষুদের হাঁটা, ওঠা, বসা এবং শুয়ে থাকা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা উচিত। এই ভিক্ষুদের হাঁটার মধ্যে একটি সমন্বয় রয়েছে, একটি ছন্দ রয়েছে, একটি আনন্দ রয়েছে। এবং যখন তারা বসার ভঙ্গিতে থাকে, তখন তাদের মেরুদণ্ড সোজা থাকে এবং মেরুদণ্ড কিছুটা উঁচু থাকে। এবং যখন তারা শুয়ে থাকে, তখন তাদের পুরো শরীর একেবারে শান্ত এবং স্থিতিশীল থাকে। আর যখন একজন অলস মানুষ হাঁটে, তখন সে সম্পূর্ণ বাঁকানো অবস্থায় এবং কোনো আনন্দ ছাড়াই হাঁটে। মনে রাখবেন, ৭০% অলসতা আমাদের উঠার কারণে হয়। এটি বসা, হাঁটা এবং শুয়ে থাকার মাধ্যমে নির্ধারিত হয়। যদি আমরা আমাদের এই অবস্থাগুলি বুঝতে পারি এবং সচেতনভাবে হাঁটা, দাঁড়ানো, বসতে এবং প্রিয়তনা করি, তাহলে আমাদের 70% অলসতা চলে যায়। দৈহিক শরীরের ওপর অলসতার দ্বিতীয় প্রধান কারণ হল সঠিক ঘুম না পাওয়া। প্রায়শই আমরা জানি না যে আমাদের কতক্ষণ ঘুমানো উচিত। মনে রাখবেন, একটি মানব দেহের সীমিত সময়ের জন্য ঘুমানো উচিত। যদি এটি সীমিত সময়ের চেয়ে বেশি ঘুমায়, তবে এটি অলসতার শিকার হবে, এবং যদি এটি সীমিত সময়ের চেয়ে কম ঘুমায়, তবে এটি অবশ্যই অলসতার শিকার। এই কথা শুনে লোকটি বললেন যে, হে বুদ্ধ, মানবদেহের কতক্ষণ ঘুমানো উচিত? এই প্রশ্নের উত্তরে বুদ্ধ বলেছিলেন যে যদি আপনার শরীর খুব ক্লান্ত না হয়, তবে একটি মানবদেহের ৮ ঘন্টা ঘুমানো উচিত। যদি এটি খুব ক্লান্ত হয়, তবে ৮ ঘন্টা ঘুমানো উচিত। এর সাথে এটিও মনে রাখা উচিত যে রাতের সময় ঘুমের জন্য নির্দিষ্ট করা হয়েছে। কিছু মানুষ দিনের বেলাতেই ঘুমায়, যার কারণে ধীরে ধীরে তাদের অঙ্গগুলিতে অলসতা দেখা দিতে শুরু করে। শারীরিক শরীরে অলসতার তৃতীয় প্রধান কারণ হল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে না পারা। সমগ্র প্রকৃতি, এমনকি গাছ, গাছপালা এবং পাখিরাও সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠে। পাখিদের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে প্রকৃতি মানুষের ঘুমের জন্য কোন সময় নির্ধারণ করেছে। আমরা যদি খুব ভোরে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠি, তাহলে আমাদের শরীরে এক ধরনের পরিপূর্ণতা এবং সতেজতা থাকবে এবং আমরা প্রতিটি কাজে মনোনিবেশ করতে পারব। এই কথা শুনে অলস লোকটি বলল, হাই বুদ্ধ, কিন্তু আমার কাজ এমন যে আমি রাতে তা করতে পারি, তাই আমি রাতে সঠিক সময় ঘুমাতে পারি না এবং আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারি না। তাহলে যারা রাতে কাজ করেন, তারা কিভাবে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন? এই কথা শুনে বুদ্ধ কিছুক্ষণ চিন্তা করে তারপর বলতে শুরু করে যে যারা রাতে কাজ করে, তাদের উচিত পূর্ণ পরিশ্রমের সাথে কাজ করা।
যদি এই ধরনের মানুষ রাতে ঘুম কমিয়ে দেয় এবং দিনের বেলাও ঘুমায় এবং সীমিত সময়ের জন্য ঘুমায়, তাহলে তারা অলসতা এড়াতে পারে। কিন্তু রাতে যে গভীর ঘুম হয় তা দিনের বেলায় অর্জিত হয় না, কারণ দিনে প্রচুর শব্দ এবং অ্যালকোহল থাকে, যার কারণে একজন ব্যক্তি গভীর ঘুমে যেতে পারেন না। অতএব যে ব্যক্তি দিনের বেলা ঘুমায় তাকে এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। বাইরের শব্দ যাতে তার ঘুমের উপর প্রভাব না ফেলে তার ব্যবস্থা করা উচিত। বাইরের শব্দ আটকাতে এবং তাকে গভীর ঘুমের সুযোগ দিতে সে তার কানে তুলো ঢুকিয়ে দিতে পারে। শারীরিক স্তরে তিসির বীজের পরবর্তী প্রধান কারণ হল সঠিক সময়ে খাওয়া শরীরের জন্য অপরিহার্য। কিছু মানুষ এমন খাবার খায় যার মধ্যে প্রাণ নেই। এবার ভাবুন, যে খাবারে প্রাণ নেই, যার শক্তি নেই, তা কিভাবে আপনার শরীরে শক্তি সরবরাহ করতে পারে? যদি কোনো ব্যক্তি এমন খাবার খায় তাহলে তার শরীর যে কোনো কাজ করতে বাধা দেবে। প্রায়শই ভুল সময়ে এলোমেলোভাবে খাওয়ার ফলে একজন ব্যক্তির স্থূলতা বৃদ্ধি পায় এবং একজন ভারী দেহের ব্যক্তির শরীরে তিসির বীজ জবা হওয়ার সম্ভাবনা একজন রোগা ব্যক্তির তুলনায় বেশি থাকে। অতএব এমন খাবার খান যা সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় এবং কিছু শক্তি ধারণ করে। এই কথা শুনে লোকটি বললেন, হে বুদ্ধ, আমি শারীরিকভাবে তিসির বীজ বুঝতে পারি, কিন্তু মানসিকভাবে তিসির বীজ কি? এর উত্তরে বুদ্ধ বললেন যে একজন ব্যক্তি যখন ব্যর্থ হন এবং কোনো কাজ সম্পন্ন করতে অক্ষম হন, তখন তার জীবনে অনেক ব্যর্থতার মুখোমুখি হন। যদি তিনি তা করতে সক্ষম হন, তবে পরবর্তী কাজ করার জন্য তার উৎসাহ এবং উদ্যম শীতল হয়ে যায়। যখনই তিনি একটি নতুন কাজ শুরু করেন, তখন তার পূর্ববর্তী কাজ তার মনকে প্রভাবিত করতে থাকে, যার কারণে তিনি পূর্ণ উৎসাহের সাথে এবং পূর্ণ মন দিয়ে নতুন কাজ করতে সক্ষম হন না, এবং এটি অলসতার কারণ হয়ে দাঁড়ায়, যার ফলে সেই নতুন কাজটিও সম্পন্ন হয় না, কারণ তিনি এতে তার পূর্ণ মন এবং পূর্ণ উৎসাহ দেন না। এর জন্য আমাদের এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আমরা আগের কাজ থেকে অনেক কিছু শিখেছি, যা আমরা সম্পূর্ণ করতে পারিনি। আমরা তা থেকে এমন একটি অভিজ্ঞতা অর্জন করেছি যা আমরা আমাদের নতুন কাজে ব্যবহার করতে পারি। তাই আগের কাজের প্রতি নেতিবাচক মনোভাব রাখার পরিবর্তে যদি আমাদের ইতিবাচক মনোভাব থাকে, তাহলে আমাদের মনে অলসতা আসবে না। মানসিক অবস্থায় অলসতার দ্বিতীয় প্রধান কারণ হল লক্ষ্য। বুদ্ধ অলস লোকটিকে জিজ্ঞাসা করেন যে, যদি তুমি বনে আটকা পড়ো এবং তোমার কাছে খাবার বা পান করার জন্য কিছু না থাকে, তাহলে তুমি কি করবে? লোকটি বলে যে, যদি তুমি এখনও খাবার বা পানীয় না পাও, তাহলে এর উত্তরে লোকটি বলে যে, যদি তুমি এখনও খাবার বা পানীয় না পাও, তাহলে এই কথা শুনে লোকটি বলে যে, যদি তুমি খাবার বা পানীয় না পাও, তাহলে এর উত্তরে লোকটি বলে যে, যে কোনো মূল্যে। বুদ্ধ বলেন যে, যেহেতু তোমার লক্ষ্য সেখানে স্পষ্ট, তাই তোমার শরীরে কোনো অলসতা আসবে না। সেই সময় তুমি জানো যে তোমার শরীরের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার এবং পানীয় খুঁজে বের করা। যদি তুমি তা না পাও, তাহলে তুমি মারা যাবে, এবং যখন তোমার লক্ষ্য স্পষ্ট, তখন অলসতা তোমার মনে আসতে পারে না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের লক্ষ্য স্পষ্ট নয়, যার কারণে আমাদের মনের শক্তি এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যদি আমাদের লক্ষ্য স্পষ্ট হয়, তাহলে কোনো আলাদা শক্তি আমাদের লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারবে না, এবং একইভাবে আমাদের কোনো কাজ করার কোনো শক্ত কারণ না থাকলেও আমরা তা করতে পারি। আমরা কাজ স্থগিত রাখি, আমাদের মনে এগুলো করতে ইচ্ছে করে না, কারণ আমাদের মনে এই চিন্তা থাকে যে যে কোনো কাজ করলে কিছু লাভ হবে। তাই যে কোনো কাজ করার জন্য একটা শক্ত কারণ থাকা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ব্যায়ামের গুরুত্ব বোঝেন না, কারণ তারা এর পেছনের কারণ দেখতে পান না। তারা ভাবেন ব্যায়ামের লাভ কী? কিন্তু যে ব্যক্তির দূরদর্শিতা আছে, যিনি দেখেন যে যদি আমি আজ এটা না করি, তাহলে ভবিষ্যতে আমার শরীর কত রোগে ভুগতে পারে, এমন ব্যক্তির একটি স্পষ্ট লক্ষ্য এবং একটি শক্ত কারণ উভয়ই থাকে, এবং সেই কারণেই তারা ব্যায়াম করতে থাকেন। মানসিক অবস্থায় অলসতার পরবর্তী প্রধান কারণ হল অলস মানুষের সঙ্গ। প্রায়শই কিছু মানুষ অলস হয় না, কিন্তু তাদের চারপাশের মানুষরা অলস। যদি আপনি অলস মানুষদের দ্বারা বেষ্টিত থাকেন, তাহলে আপনিও তাদের মতো হয়ে যাবেন। আপনার মনও কাজ এড়িয়ে চলতে শুরু করবে। অভ্যাস একটি সংক্রামক রোগের মতো। আপনি যত বেশি অলস মানুষদের দ্বারা বেষ্টিত থাকবেন, আপনার মন তত বেশি অলস হবে। মানসিক অবস্থায় অলসতার পরবর্তী প্রধান কারণ হল যে কোনো কাজ স্থগিত রাখা। কিছু মানুষের কাজ স্থগিত রাখার অভ্যাস থাকে। আজকের কাজ আগামীকাল সম্পন্ন হয়, আগামীকালের কাজ পরশু সম্পন্ন হয়। আমরা বুঝতেও পারি না যে ধীরে ধীরে এটি আমাদের অভ্যাসে পরিণত হয়, এবং কাজ স্থগিত রাখার এই অভ্যাস ধীরে ধীরে আপনাকে অলস করে তোলে। তাই আগামীকালের জন্য কোনো কাজ স্থগিত রাখবেন না। এবং সর্বোপরি বুদ্ধ বলেছিলেন যে কোনো কাজ করার জন্য আপনার আশা, উৎসাহ এবং উদ্যম থাকা উচিত। প্রতিটি কাজকে একটি নতুন কাজ হিসাবে বিবেচনা করা উচিত।
এরপরে বুদ্ধ অলস লোকটিকে বলেছিলেন যে মনে রাখবেন, যদি আপনার একটি স্পষ্ট লক্ষ্য থাকে এবং এটি করার জন্য আপনার একটি দৃঢ় কারণ থাকে, তবে বিশ্বের কোনো শক্তি আপনাকে সেই কাজ করা থেকে বিরত রাখতে পারবে না। বন্ধুরা, যদি আপনি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আমাদের কাছে কেবল আজকের সময় আছে। ভাববেন না যে আগামীকাল আসবে। বিশ্বাস করুন যে আমাদের বেঁচে থাকার জন্য এই 24 ঘন্টা আছে। এই 24 ঘন্টায় মৃত্যুর আগে আমি কি করতে পারি? বুঝতে হবে যে প্রতিটি সেকেন্ড একসাথে 1 মিনিট তৈরি করে, এবং প্রতিটি মিনিট একসাথে 1 ঘন্টা, এবং 1 ঘন্টা পুরো দিন তৈরি করে। তাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই সেকেন্ডগুলি যেগুলি থেকে পুরো দিন তৈরি হয়। তাই আপনার কোনো সেকেন্ড নষ্ট করবেন না, কারণ একবার ঘড়ি একবার হেরে গেলে সে আর ফিরে আসে না। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা পরবর্তী গল্পে দেখা করব। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিও।